হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, গতকালকে তো তোমাদের বলে গাছটা দেখাতেও পারিনি। এই দেখো, আজকে তোমাদের গাছটা দেখালাম। দুদিন তো হয়ে গেছে গাছটা নিচে বসিয়েছি, আর গাছটা কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে গেছে। আমি তাই গাছের মধ্যে যেই দড়ি দিয়ে বাতটা করা ছিল ওইটা খুলে দিলাম। দেখলাম না, আজকে আর ডালগুলো নেতিয়ে পড়ে যাচ্ছে না। ওই একটা চন্দ্রমল্লিকা আর এই একটা চন্দ্রমল্লিকা, আর এই ডালিয়াটা তো আমি ওপর থেকে এনে নিচে লাগিয়েছি। বলো, ঘরের সামনেটা কেমন লাগছে দেখতে? সুন্দর না? যাই হোক, শুভ সকাল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করেছি, আর এখন সকাল মানেই তো মোটামুটি 9টা। কারণ ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বেরাতে বেরাতে বাবানকে সামলে ঘর থেকে বেরাতে বেরাতে প্রত্যেক দিন 9টা বেজে যাচ্ছে। 8:30 ছিল, সেই জায়গাটা এখন 9টা হয়ে গেছে। কারণ ছেলে একদম 8:30 অবধি টানা ঘুম দিচ্ছে, আর ছেলের ঘুম না ভাঙলে কারোরই ঘরে ঘুম ভাঙে না। যেহেতু রাত্রিবেলায় অনেক রাত্রি করে শোয়া হচ্ছে। ঘুম থেকে উঠে বাবানকে সব রেডি টেডি করে বাইরে বেরিয়ে গেছি, দেখি বেজে গেছে 9টা 10। আর যেই দেখলাম 9টা 10 হয়ে গেছে, আমার তো গা হাত পা কাঁপা চালু করে দিয়েছে। করবো কি? কত কাজ, সংসারের কত কাজ। নাই শুধু বাসন মাজা আর ঘর পোছাটাই লোক করে দেয়, তাছাড়া তো সকাল থেকে কত কাজ থাকে। এই কাজগুলো সারবো কখন? তাই আগে বসে গেলাম কোনো দিকে না তাকিয়ে বাবানের জামা কাপড়গুলো ধুতে। সকালবেলায় বমি ঝমি করে পুরো মাখিয়েছে। আর দেখো, এক গামলা পুরো জামা কাপড়। এই যে আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আমার ছেলেও কিন্তু পাশ থেকেই কথা বলেই যাচ্ছে। ও শুয়ে আছে আমার পাশেই। যাই হোক, দেখো এখানে সব আজকে বমি করে মাখিয়েছে। সকালবেলায় দুধ খাওয়ানোর পরেই বমি করেছে, সব মাখিয়েছে। এখন এগুলোকে একটু সকাল সকাল যদি না ধুয়ে দিই, রোদ্দুরের তাপটাও কিন্তু ঠিকঠাক ওঠে না। জামাকাপড় শোকাতে খুবই অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে এখন দেখো, সিঁড়ির ঘরঠর আমি কিচ্ছু ধোয়াচ্ছি না। দেখলাম যদি এখন আমি জল না পাই তাহলে বাবানের জামা কাপড়গুলো ধুতেই পারবো না। তো আবার সেই 11টার জলে বসে থাকতে হবে। আর বাথরুমের মধ্যে নিয়ে জামা কাপড় কাচতে সত্যি কথা আমার একদমই ভালো লাগে না। তো আমাদের খুব ভুল হয়ে গেছে, জানো তো। ভুল না, এরকম তো সিচুয়েশান হবে সেটা বুঝিনি। না হলে একটা ট্যাঙ্কের লাইন কিন্তু আমি কলপারে ঠিকই লাগিয়ে রাখতাম। ট্যাঙ্কের লাইনটা কী কারণে লাগাইনি তোমরা সেটা জানোই। যদি আমার কলপাটটা আগের মতো আটকানো হতো, এখানে গেটের ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু ট্যাঙ্কের একটা, না বাবা 60, তো ট্যাঙ্কের একটা কল কিন্তু আমি এখানে লাগাতাম। দেখো, বাড়ি ঘরে থাকবো না, ঘুরতে যাব, কোথাও যাবো ঠাবো, তো কেউ যদি কলটা খুলে রাখে পুরো ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে। দেখো, বড়রা তো এই কাজ করবে না, করলে তো বাচ্চারাই করবে এগুলো। তো সেই কারণে কিন্তু তখন করা হয়নি। আর এখন সত্যি কথা আমি বুঝতে পারি যে সত্যি এখন একটা আমার এই মুহূর্তে ট্যাঙ্কের যদি একটা লাইন নিচে করা থাকতো কত সুবিধা হতো। কলের দাদাকে ডেকে আমরা দেখিয়েওছিলাম, জানো তো, কিন্তু এখন বলছে এই পাশ থেকে কোনো রকমভাবেই আনা যাবে না। কারণ দেখো, আমাদের সিঁড়িটা কিন্তু বসানো হয়েছে একদম আমাদের যতটুকু আমাদের সীমানা আছে, মানে আমাদের জমিটা তো যেহেতু ভাগ হয়ে গেছে, তোমাদের বলেছি। তো আমাদের জমিটা যেহেতু ভাগ হয়ে গেছে, আমাদের সীমানা বরাবর কিন্তু আমরা সিঁড়িটা বসিয়েছি। এবার ওখান থেকে কোনো মতেই পাইপ লাইনের কাজ করা যাবে না। তো আমাকে কলের যে দাদা আমাদের কাজ করেছিল, সেই দাদা আমাকে বলেছিল যে ওই যেইখানটা আমার দরজাটা খুলি জুতোর র্যাকটা রাখা, ওখানটায় আমি একটা কল নিতে পারি। তারপরে তোমাদের দাদাভাই বলল না, দরকার নেই। কারণ ওই জায়গাটাতে একটা কল নিলে সব সময় ওই উঠোনের ওপরটা, মানে সিঁড়ির ঘরের ওপরটা ভেজা ভেজা থাকবে, একটা বাজে লাগবে দেখতে। তো নিতে হবে না। তো সেই কারণে কিন্তু আর নেওয়া হয়নি। যখন প্রয়োজন হয় জলের, তখন ওই বেসিনের কলে পাইপ লাগিয়ে ওই দরজার সামনে করে গামলা করে জল ভরে নিই। তো আমি চেষ্টা করি অন্তত বাবানের জিনিসপত্রগুলো ধুয়ে দেওয়ার, তাহলে অতটা আমার তাড়া থাকে না। জল কিন্তু একদম শুরু হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো খুব তাড়াহুড়ো করছি, একদিকে আমি জামা কাপড় মেলছি, আর একদিকে দেখো সিঁড়ির ঘরটা ধুয়ে দিচ্ছি। কারণ সিঁড়ির ঘরটা না ধোয়ালে না, এই ঘরে ঢুকবো বেরাবো বারবার, ওই যে বলি না কুকুর শুয়ে থাকে, তো সেগুলো না ধুয়ে পরিষ্কার করে বারবার ঘরে যাব, বিছানায় উঠবো, খুব ঘেন্না লাগে। যাই হোক, দেখো এখানে আমি কিন্তু সবগুলো মানে
ছোট ছোট যেই কাপড়গুলো ওগুলো মেলে দিয়েছি। আর আজকে সকাল থেকে কিন্তু এখনও আমার চাও খাওয়া হয়নি। ওদিকে তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁট দিয়ে চা বসিয়েছে। আমি এগুলো মেলতে যাব একটু পরে, ছাদে যাব একটু পরে। ভাবলাম জল আছে যখন, যতক্ষণ জল আছে ততক্ষণ কাজ করে যাই। সিঁড়ির ঘরটা পুরো ধুইয়ে দিলাম। আর ওই টাইমগুলো দাঁড়িয়ে থাকবো, কারণ জল তো সরু হয়ে পড়ছে। ওই একদিকে ধোয়াচ্ছি আর একদিকে ছোট ছোট কাপড়গুলো মেলছি। তারপরে চাটা খেয়ে ভাবছি একেবারে ওপরে যাব, ওপরে গিয়ে মেলে আসবো। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই জানলা টানলা সব খুলে দিয়েছে। আর যা ঘরে এঁঠো বাসন কোসন ছিল, তো সেগুলোকেও ও বলছিল বার করবে। আমি বললাম ঠিক আছে, আগে চা খেয়ে নাও, পরে ওগুলো বার করবো খানি। ওদিকে বাবান কিন্তু এখনও ঘুমায়নি, জেগেই আছে, ও শুয়ে আছে ঘরে। আর এখন বসে একটু চাটা খাবো। তো আমার না কী বলতো, কাজে হাত দেওয়ার আগে যদি একটু চা খেয়ে নিই, চায়ের সাথে চাটা খেতে বেশ মজা লাগে। তোমাদের দাদাভাই চা করে রেখে দিলে সেই চা আমি ঘরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর শীতকালের চা তো নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়, সেই কারণে চাটা খেয়ে ঠিক মজা লাগে না। আর সত্যি কথা বলতে চা না খেলে, চা খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, সকালবেলাটা চা আর বিস্কুট না খেলে মনে হয় কী যেন একটা দিনের মধ্যে বাদ হয়ে গেছে। আর তারপরেও আমি চাটাকে কোনো মতেই মিস করি না, কেন জানো তো? আমার খাবার খেতে খেতে সকালের কোনো ঠিক থাকে না, তো তাই চা বিস্কুটটা খেয়ে নিই। পেয়েছে এখন? এখন কি তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম পেয়েছে? সকালবেলায় উঠে ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে নিচে নামি, তোমরা তো জানোই। আজকে কি করেছে জানো তো? খাওয়ানোর পর এমনভাবে বমি করেছে, জামা কাপড় বিছানার চাদর কম্বল সব কিছুতে ওর বমি। কিন্তু ওয়েদারের যা অবস্থা, কম্বল ওর নিজের কম্বলই মাখিয়েছে, কম্বল তো ধুতে পারিনি। মেয়ে কম্বলটা ভালো করে মুছে টুছে রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর সব বালিশ টালিশ দেখো সব রোদ্দুরে দিয়ে দিয়েছে, নিজের বালিশটাও ভিজিয়ে দিয়েছে। তাই তো, তাই তো। এখন পেয়েছে ওনার ঘুম, ঘুম পাইছে বাবা, বাবা ঘুম পেয়েছে, তোমার ঘুম পেয়েছে। মুখটা করে আছে দেখো, তন্দ্রায় আছে। এখন তো দুধু খেতে হবে। আমি আর সঙ্গে সঙ্গে খাওয়াইনি জানো তো তখন, কারণ বমি করেছে তো, আমি আবার ওদিকে জলও পাবো না, সেই কারণে আমি আর খাওয়াইনি। এখন খাওয়াবো, খাইয়ে বিছানার চাদরটা চেঞ্জ করব, করে শুইয়ে দেব। ওই দেখ মুতে রয়েছে, হিসি করেছে দেখো। ও হিসি করেও কোনো কান্নাকাটি নেই, ও পটি করলেও কোনো কান্নাকাটি নেই, ওর খিদে পেলেও কোনো কান্নাকাটি নেই, কোনো কিছুতেই কাঁদে না। শুধু এরকমভাবে শুয়ে থাকবে, আপন মনে খেলবে আর হাসবে। তাই তো বাবা? এই দেখো পা দেখায়, পা দেখায়, দেখেছো হিসু করে পড়ে আছে। হাগিস পরাইনি, সকালবেলাটা জাগা ছিল যখন, হাগিস পরাইনি। এখন ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি বিছানার চাদর চেঞ্জ করব। কারণ কি বলতো, এখন ওর ঘুম চলে এসছে, ও ঘুমাবে। এখন যদি একটু না খাওয়াই না, এরপরে হবে না। বেলা অনেক হয়ে গেছে দেখতে দেখতে, শীতের সকাল তো, কিভাবে বিছানা থেকে উঠতে উঠতেই সময় চলে যায়, বাজে প্রায় 10টা। এখন আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি আমার আবার কাজ করব। এদিকে সব বিছানাপাটি তো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। আর আমাদের যেগুলো কাঁচা সেগুলো আজকে এখনও কিচ্ছু হয়নি, আমাদের কাঁচাগুলো করব। আগে এদিকের কাজটা করে নিই। আর এদিকে রান্নাঘরও সব নোংরা হয়ে আছে, কারণ এই যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা করে না, ঠান্ডা ঠান্ডা করে, আর রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডা করে আমার কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না। তারপরে বারবার হাত ঠান্ডা হয়ে যায়, ছেলেকে ধরতে হয়, তো সেই কারণে আবার আগুনে হাত সেঁকতে হয়। আমি রাত্রিবেলায় কিচ্ছু এখন করি না, দেখো যেমনকার তেমনই। সত্যি কথা বলতে এরকম করে রাখতেও ইচ্ছে করে না, যদিও জানি একদম এইভাবে রাখা উচিত না। আর সকালবেলা দেখো রান্নাঘরটার অবস্থা। আরও চা তোমাদের দাদাভাই করেছে, বিস্কুট খেয়েছি, সব কাপ ঠাপ সব এখানে রয়েছে। এখন আগে ছেলেকে খাইয়ে নিয়ে ওকে আগে ছেড়ে দিই, আর মেয়ে ওকে একটুখানি রাখুক, ততক্ষণে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। তো তারপরে আমি বাদবাকি যা করব করব, ঠিক আছে? তো চলো, সকালবেলা আজকে একটু জানলাটা খুলেছি, প্রায় 2-3 দিন পর, তাই তো মনে হয় 2-3 দিন পর আজকে জানলাটা খোলা হয়েছে, কারণ এত হাওয়া চলে না। আর এমনি যেহেতু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগাটা জানো তো অনেক কমেছে। তোমরা সবাই বলো যে দিদিভাই পাখা চালিও না, ওকে অভ্যাস করাও। কি করব বলো, পাখা না চালালে? তবে 2 দিন ধরে কিন্তু চালাচ্ছি না, একদমই চালাচ্ছি না। রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমাচ্ছে, তো এখন পাখা চালাবো না ঠিক করেছি। এই 2 দিন যদি আমি না চালাতাম, সেদিনও যদি না চালাতাম, এরকম হতো না। তা যাই হোক, ঠান্ডা লেগেছে, ঠান্ডা কিন্তু ওর অনেকটা কমেও গেছে। আজকে আর পাতার রসটা দিইনি, ঠিক আছে? আজকে আর দেবো না, কালকে খেয়েছে, আজকে আর দেবো না, আবার কালকে দেবো, একদিন ছেড়ে দেবো। তো সেই কারণে সর্দিটা নামছে বলেই কিন্তু ও বমিটা করছে। তোমার প্যান্ট জামা ছোট হয়ে গেছে, প্যান্ট জামাগুলো ছোট হয়ে গেছে,
তুমি বড় হয়ে গেছো বাবাই, বাবাই। ফোনের দিকে তাকিয়ে থাকে শুধু। নে এখন একটু খাইয়ে নিই, ঠিক আছে? চলো ওকে খাইয়ে নিয়ে যে শুয়ে থাকবে, কিন্তু কোনো কিন্তু কান্নাকাটি নেই, কিছু নেই, ওর মতো শুয়ে থাকে। আর এখান থেকে শুয়ে এই যে দেয়ালেরগুলো দেখে, ওই যে এখান থেকে শুয়ে শুধু ওই দিকে নজর আর পাখার দিকে নজর, আর ফোনটা সামনে আনলেই ফোনের দিকে নজর, তাই তো? পা ঢেকে দেবো? এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? সকালবেলা আজকে টিপ টিপ কিছু পড়াইনি, একেবারে পড়াবো। হ্যাঁ, একেবারে পড়াবো, সাজুগুজু করবে স্নান করে, তাই তো বাবা? তাই তো? দেখেছো, ওর সামনে ফোন নেওয়াই যাবে না। এই দেখো, একটা জিনিস ভাবলাম তোমাদেরই এখন সকালবেলা দেখিয়ে দিই, কারণ এরপরে আমি আবার গুছিয়ে গাছিয়ে তুলে দেব, মনে থাকবে না। সেই যে তোমাদের বলেছিলাম না যে অনলাইন থেকে আর দুটো জিনিস আমার আসবে, গোলাপ ফুলটা তো তোমাদের দেখিয়েছি, আর দেখো এই একটা ফুল অর্ডার করেছিলাম। কোনটা বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গোলাপটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে, আমারও কিন্তু এইটাও খুব পছন্দ হয়েছে, গোলাপটাও খুব সুন্দর হয়েছে। তো এই একটা অর্ডার করেছি। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো কালারটা কি ভাল লাগছে ফুলটার না, খুব সুন্দর ফুলটা। এইটা যেন কত নিয়েছে মনে, এটা 200 টাকা নিয়েছে। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, ঠিক আছে? এই একটা অর্ডার করেছি, আর তার সাথে করেছি এই দেখো, এইটা হচ্ছে ওই যে কর্নার র্যাকগুলো লাগায় না, সেই হচ্ছে কর্নার র্যাক। দাঁড়াও কাগজটা তোমাদের দেখাচ্ছি। এই যে র্যাকটা ঠিক এইভাবে লাগানো হবে, এখানে ছবি দিয়ে দিয়েছে। তো আমার এইগুলো না একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তবে জানো তো এগুলো কম দামিও পাওয়া যায়, তবে একটু দাম দিয়ে নিলে না এগুলো বেশ মোটা মোটা প্লাইয়ের কাঠের আসে, খুব সুন্দর জিনিসটা। তো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে লাগাবো, তবে এখন না, কদিন পর। এই দেখো এই ছবিটার মতো হবে, এই যে এরকম করে লাগাবো। তবে আমি ঠিক করেছি ওই যে এসির নিচে দেখো ওই যেই কোণটা আছে সুইচ বোর্ডের ওপরে, ওই জায়গাটায় আমি লাগাবো ঠিক করেছি, ঠিক আছে? কেমন লাগবে ওখানটায় লাগালে তোমরা অবশ্যই জানাবে, আর না হলে আমার ঘরে কোন জায়গাটায় লাগালে এই র্যাকটা ভালো লাগবে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আমার তো ওখানেই ইচ্ছে আছে, মেয়ে বললো মা ওই কোণাটাতেই ভালো লাগবে, তো দেখা যাক কোথায় লাগাই। তো এখন কিন্তু লাগাবো না, তো বাবানের অন্নপ্রাশনের আগে আগে লাগাবো, যখন ঘর দুয়ারটা ঝাড়া পোছা করবো। ঘর কিন্তু আমার খুব নোংরা হয়েছে জানো তো, প্রায় 2 মাস হয়ে গেল, প্রায় 2 মাসই। হ্যাঁ, দিদি ওরা সবাই বাড়ি যাওয়ার পরেই লাস্ট আমি ঘর ঝেড়েছিলাম, তারপরে আর ঘর ঝাড়া হয়নি, আর এখন ঝাড়বও না। তো মেয়ের জন্মদিনও কোনো রকম পেরিয়ে যাক, ওই বাবানের অন্নপ্রাশনের আগেই একেবারে ঝাড়বো। তো বাবানের অন্নপ্রাশন কবে ঠিক হয়েছে তোমাদের পরে বলবো, ঠিক আছে? পঞ্জিকা টঞ্জিকা দেখে সব ডেট ফেলা হয়ে গেছে, ভাই ওদের সবাইকে জানানো হয়ে গেছে। তো আমাদের কি কি হয়েছে ওই গল্পটা তোমাদের পরে করব, কিন্তু এখন আগে আমি আমার ছেলেকে খাইয়ে কাজ করি, পরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? কবে ডেট ঠেটগুলো ঠিক হলো। দেখতে দেখতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন, সেটা তোমাদের আমি আগেও বলেছি। তো 2 দিন আগে ঠাকুরমশাইকে ডেকে পঞ্জিকা দেখে কিন্তু একদম ডেট ফাইনাল করা হয়ে গেছে। দেখো যেহেতু মামা ভাত খাওয়ানো, মামাকে তো লাগবেই। আর সত্যি কথা বলতে আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু আমার ভাই কিংবা আমার বাবা কেউই খাওয়াতে পারেনি। তোমাদের আমি ছবি দেখিয়েছিলাম। তো আমার মেসো কিন্তু আমার মেয়েকে খাইয়েছিল, কারণ ওই সময় আমার বাপের বাড়িতে চলছিল ওষুধ, আমার ঠাকুরদা মারা গেছিল। সেই কারণে কিন্তু আমার মেয়েকে আমার বাবা কিংবা মা ভাই কেউই খাওয়াতে পারেনি। তো মামা ভাতের অনুষ্ঠানটা কিন্তু আমার মেয়ের বেলা হয়নি, আর দিদির ছেলে মেয়ে দুজনের বেলায় কিন্তু আমার ভাই খাইয়ে দিয়েছিল। তো আমার খুব ইচ্ছে, যে আমি ভাইকে প্রথমেই বলেছি আমার খুব ইচ্ছে আমার ছেলের মুখে ভাতটা তুই দিবি। তো সেই কারণে কিন্তু ডেট ঠেট ঠিক করে সবার আগে ভাইকে জানানো হয়েছে, কারণ তোমরা জানোই যেহেতু ভাই বাইরে থাকে, আর এইবার ছুটিতে তো ভাই অনেক কটা দিন এখানে কাটিয়ে গেছে, প্রায় 1 মাস 10-15 দিনের মতো এখানে কাটিয়ে গেছে, যেহেতু ওর অপারেশন হয়েছিল। তো বুঝতেই পারো, মানে চাকরি বাকরির জন্য, মানে চাকরি বাকরি যেহেতু পরের কাছে কাজ করলে মোট কথা যা হয়, মানে বলতে বলতেই তো আর ছুটি পাওয়া যায় না। তো ভাইকে অনেক মানে ভাই অনেক রিকোয়েস্ট করে ঠোরে, তো মোটামুটি 7 দিনের জন্য হয়তো ভাই আসবে, হয়তো না 7 দিনের জন্য ভাই আসবে। তো এখনও অফিসে জানায়নি, বলেছে দিদি তুই সব ব্যবস্থা কর, আমি আসবো বলেছি যখন আসবই। তো ভাইয়ের সেই কথা অনুযায়ী ঠাকুরমশাইকে একদম ফাইনাল সব কিছু
বলে দিয়েছি। আর আমাদের বাবানের অন্নপ্রাশনের ডেটটা ঠিক হয়েছে। দেখো, আমি তোমাদের বললাম না, আমাদের কিন্তু সব কিছু, আমরা যারা বাঙালি, আমাদের কিন্তু বাংলার হিসাব করে সব কিছু হয়, ঠিক আছে? তো বাংলার হিসাব করলে আমার ছেলের কিন্তু আশ্বিন মাসের 15 তারিখে ওর জন্ম হয়েছে। তাহলে আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, 6 মাসে দেব। ছেলেদের তো 6 মাসে দেয়, আর মেয়েদের, মানে ছেলেদের জোড়ের মাসে, মেয়েদের বিজোড় মাসে, এটা আমি জানি। আমার মেয়ের আমি 5 মাসে করেছিলাম। তো আমার শাশুড়ি মা বললো ছেলেদের 6 মাসে। যাই হোক, 6 মাস করলে তাহলে আমার ফাল্গুন মাস পড়ে। আর ফাল্গুন মাসের 14 তারিখ, ছেলে আমার হয়েছে আশ্বিন মাসের 15 তারিখ, আর ফাল্গুন মাসের 14 তারিখের মধ্যে কিন্তু আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। সেই কারণে সেই হিসাবেই কিন্তু আমার ফাল্গুনের 13ই ফাল্গুন ডেটটা দেখা হয়েছে। 13ই ফাল্গুন ডেটটা এই কারণেই নিয়েছি, কারণ পেছন দিকে আমার আর টাইম নেই, আর তারপরে মনারও পরীক্ষা। মানে 13ই ফাল্গুন মানে ওটা হচ্ছে তোমার ফেব্রুয়ারির 26 তারিখ আমাদের পড়ছে, আর মনার পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ। তো সেই হিসাব করে কিন্তু না, 23 তারিখ মনার পরীক্ষা শেষ হচ্ছে। তো সেই হিসাব করে আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো এখন থেকেই কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকেই কিন্তু আমাদের বাড়িতে মানে আলোচনা, সব কিছু, প্যান্ডেলের লোককে আমাদের কি বাবা, হ্যাঁ, দেখেছো আমার ছেলে কথা বলছে। তোমাদের হয়তো শোনাতে পারি না, কারণ ওর মুখের সামনে যখনই ফোন নিয়ে যাই তখনই কিন্তু ও ফোনের দিকে তাকিয়ে চুপ করে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু প্যান্ডেলের অ্যাডভান্স করা হয়ে গেছে, ডেকোরেটার্সদের অ্যাডভান্স, মানে ডেকোরেশনের অ্যাডভান্স করা হয়ে গেছে। তো সব কিছু মোটামুটি একটু একটু করে অ্যাডভান্স করা হয়ে গেছে। তো ক্যামেরা, যেটা ভিডিও ক্যামেরা হবে, সেখানেও কিছু কথা বলা হয়ে গেছে। তো অনেক কিছু কাজ কিন্তু আগিয়ে গেছে, কারণ যেহেতু এত আগে থাকতে সব কিছু বায়না করছি, কারণ 26 তারিখ একটা বিয়ের ডেটও আছে। সেই কারণে কিন্তু যদি আমরা কোনো কিছুতে বুকিং না পাই, সেই কারণে কিন্তু আগে ভাগে করা। প্রথমে আমাদের ইচ্ছে ছিল, তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করে ফেলছি। তো যাই হোক, প্রথমে আমাদের ইচ্ছে ছিল যে বিয়েবাড়ি ভাড়া করে অনুষ্ঠানটা করব, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে যে বাড়িতেই অনুষ্ঠান করব, কারণ আমার সব কিছু অনুষ্ঠান আমি বাড়িতেই করেছি। মেয়ের অন্নপ্রাশন বলো, মেয়ের জন্মদিন বলো, সব কিছু আমি বাড়িতে করেছি। আর ছেলের জন্য আর তো কিছু করতে পারবো কি না জানি না। অন্নপ্রাশনটা ধুমধাম করে করার ইচ্ছে আছে, কারণ দেখো, এরপরে ছেলের 5 বছরের জন্মদিন করতে গেলে ওই সময় কিন্তু মনার জন্য ভাবনা চিন্তা করতে হবে, তো তখন তো আর হয়ে উঠবে না। সেই কারণে তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে যে আমি ছেলের অন্নপ্রাশনটা অনেক বড় করে হবে, মানে আমাদের সাধ্যমতো যতটা পারবো করব। তো সেই হিসাব করে কিন্তু এখন থেকেই বাড়িতে একটা তোড়জোড় চলছে। আর সেই কারণে আমিও আমার সংসারের খরচা বাঁচিয়ে টুকিটাকি করে কিন্তু আস্তে আস্তে ঘর সাজানোর মতো জিনিস কিনছি। দেখো, এই আলোচনাটা ঘরে বন্ধ করে দেব এই সামনের মাস থেকেই, কারণ মনার কিন্তু সামনে পরীক্ষা। কাজ নিয়ে বসেছে, এটা অনেক দিন ধরে করার কথা ছিল, তাই তো মনা? এটা অনেক দিন ধরে করার কথা ছিল। মেয়ে বলল, মা এরপরে আমি আরও টাইম পাবো না। হ্যাঁ, আরও টাইম পাবো না, এরপরে কিন্তু করতেই পারবো না, কারণ সত্যি কথা বলতে মেয়ে জবের থেকে বড় হয়ে গেছে না, এই ড্রেসিং টেবিল আমার আয়ত্তের বাইরে চলে গেছে, আর আমার সত্যি কথা গোছাতে ইচ্ছে করে না, কারণ আমি আমার মন পছন্দ, এই আমার আলাদা একটা জায়গা করবি, আমারগুলো আলাদা করবি, তোরগুলো আলাদা করবি। আলাদা করবি মানে বাক্স আলাদা করবি, একটা তাক তোর জন্য রাখ, 3টে তাক তোর জন্য নিয়ে নে, একটা তাক আমার জন্য রাখ। মেয়ে কি বলতো, এটার ঘাড়ে ওটা চাপায়, ওটা গুছিয়ে রাখে, কিন্তু সুন্দর গোছাতে পারে আমার মতো। কিন্তু ধরো যখন কোথাও যাবে বা কোথাও কিছু নিয়ে আসলো, সব একসঙ্গে দলা পাকিয়ে রেখে দেবে। আমি যখন কোনো সময় বেরাই কিংবা সাজিগুজি, আমার কিছুই খুঁজে পাই না। সবই জিনিস থাকলে কি হবে, মানে যখন কোথাও বেরাবো তখন বলো সব টেনে টেনে নামানো সম্ভব? ওর মনেই থাকে না। কি বাবা, তোমার সঙ্গে কথা বলতে হবে, দেখেছো? তোমার সঙ্গে তো কথা বলছি না আমি, মা পিপিদের সঙ্গে কথা বলছি। আজকে কিন্তু বাবানকে স্নান করাবো না, কারণ এখন আমার সবথেকে ভয়ানক সময়। বাথরুম পরিষ্কার করব, করে তারপরে আমি স্নান করব, মাথায় শ্যাম্পু করব, আজকে আমাকে করতেই হবে। 12টা বাজে, গরম জল বসিয়েছি, মেয়েকে বলেছি আমি বাথরুমে যাব, আমাকে গরম জল দিয়ে দেবে। কি হয়েছে, কি হয়েছে তুমি বলো, বলো আমাকে, কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি শুয়ে থাকো চুপ করে।
ওকে এই পাশে ঘুরিয়ে শুয়েছে কেন জানো তো দিদি? মনাকে দেখলে ও কথা বলতে থাকে, মনা ওর সঙ্গে কথা বলবে, ও কথা বলতে থাকবে, সেই কারণে এরকম ঘুরিয়ে শুয়েছে। যাই হোক, এই দেখো সর্বরাজ্য বার করেছে। আর আমি মেয়েকে বলেছি পুরো ড্রেসিং টেবিলটা ভেজা ন্যাকড়া করে একদম শুকিয়ে মুছতে, ট্রেটা ধুতে হবে। এগুলো সব এত নোংরা হয়েছে না, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে। আগের বার গত বছর পুজোর সময়, গত বছর, এই বছর না কিন্তু, পুজোর সময় পরিষ্কার করা হয়েছিল। এই বছর তো নিজেও কিছু পারিনি, আর মেয়েও করেনি, কারণ ওই কদিন আগে পরীক্ষা শেষ হয়েছিল, সেই কারণে মেয়েও আর করেনি। আলতাটা রাখে, এই আলতাটা খুব ভালো, যেইটুকুই আছে রেখে দেয়, এই আলতাটা খুব ভালো। পুরো ড্রেসিং টেবিলটা মেয়েকে বললাম একদম ওপরের কিছু হাত দিতে না, ওগুলো সব আমি পরে করব। হ্যাঁ হ্যাঁ, ওটা রুপোর, ও রুপোর, ওটা রেখে দে তাবিজটা। এটা কি আমি সানগ্লাস থেকে ওটাকে যা লাগানো যাবে না। এটা আঠা আনলে লাগানো যাবে এটা। তো যাই হোক, চলো মেয়েগুলো পরিষ্কার করতে থাকুক। এখানে দেখো এক জঞ্জাল, সবার বাড়িতেই হয়তো এই জিনিসটা থাকে সাজার জিনিস, তো আমাদেরও কিন্তু প্রচুর জিনিস মানে এলোমেলো হয়ে থাকে তো সব সময়, এই কারণে আর ঠিক করে রাখা হয় না। আর সত্যি কথা, ড্রেসিং টেবিল পরিষ্কার করা কিন্তু একটা খুব খাটনির কাজ সত্যি। আগে তো মেয়ে করতো না, আগে আমিই করতাম, কিন্তু যবের থেকে ও করে আমি আর হাত দিই না, সব কিছু গুছিয়ে ওকে রাখতে বললাম। আর যেইটুকুনি দেখবো মোটামুটি বাবানের অন্নপ্রাশনে পড়া যায় সেরকম জিনিস রাখবো, আর যেগুলো দেখবো কিনতে হবে সেগুলো কিনবো। এখানে পুরোটাই এই দেখো, এটাই হ্যাঁ খুলে গেছে, ওটা হবে না আর। চলো তাহলে আমি যাই, মেয়ে আস্তে আস্তে করুক, আসার পরে তারপরে তোমাদের দেখাবো কিভাবে মেয়ে ড্রেসিং টেবিলটা গোছালো, ঠিক আছে? আমিও স্নান করে আসি, বাথরুম টাথরুম পরিষ্কার করব। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, আর আমার বাবাটাকে এখন একটু আদর করে নেব। আমার বাবাটা আমার দিকে তাকিয়েই আছে, তাকিয়েই আছি। বলো কেমন আছো পিপিরা? দেখেছো, চুপ করে তাকিয়ে আছে। না, তোমাকে ফোন দেওয়া যাবে না, পিপিরা বারণ করেছে ফোন দিতে না। মেয়ের সময় তো এত কিছু ছিল না, মেয়ে যখন হয়েছিল তখন আমাদের কাছে কোনো ফোনই ছিল না। তাও এই যে সুন্দর স্মৃতিগুলো, ছেলের সুন্দর স্মৃতিগুলো ক্যাপচার করে রাখা, ও বড় হয়ে দেখতে পারবে। আমার মেয়ে খুব আফসোস করে জানো তো, যে মা আমার ছোটোবেলার কোনো ছবি নেই। আসলে ওই সময় তো আমাদের কোনো ফোনই ছিল না। তোমাদের দাদা ভাইয়ের একটা নোকিয়ার ছোট্ট ফোন ছিল, তাও সেটার মধ্যে ক্যামেরা ছিল না। প্রায় মেয়ের যখন 5 বছর হতে যায় তখন, অ্যালবামে ছবিই তো রয়েছে ক্যামেরার। ওইটা তো ক্যামেরা, ওটা অন্নপ্রাশনে তোলা। আর ওই যে যখন ওই যে মেয়ে 18 মাসের চুল ফেলা হয়েছিল, তখন তোমাদের দাদাভাইয়ের বন্ধুর একটা ফোন ছিল, সেটার মধ্যে ক্যামেরা ছিল। ওই তখন মেয়ের একটা ছবি তোলা হয়েছিল, এই যে 18 মাসের যখন চুল ফেলা হলো তখন মেয়ের একটা ছবি তোলা হয়েছিল। কিন্তু দেখো ছেলের ছোট্ট ছোট্ট মানে ছবিও তুলে রাখছি। ওর একদম দিনের দিন থেকে ওর ছবি তোলা হয়নি, ওর 5 দিন বয়স থেকে, 5 দিন বয়স থেকে এই 3 মাস কমপ্লিট করে 4 মাসে পড়তে চললো, ওর কিন্তু ছবি আছে, ছবি রেখে দিয়েছি একটা একটা করে। 2 তারিখ আসলেই আমার বাবা তা 3 মাস কমপ্লিট করে 4 মাসে পড়ে যাবে, তাই না বাবা? চলো, যত কথা বলবো তত টাইম নষ্ট। বাবা আমি যাই, স্নান করে আসি। এই শীতকালে মাথা ঘষাটা যে কত বড় একটা যন্ত্রণাদায়ক বলে বোঝানো যাবে না। তো বাবানের কথা চিন্তা করে এখন না মাথাটা ঠিকঠাক ঘষাই হয় না, অনেক দিন পর পর মাথায় শ্যাম্পু করতে হয়। আর যেদিনই শ্যাম্পু করি একেবারে বাথরুম পরিষ্কার করে ফেলি। অনেক দিন ধরে করব করব করছিলাম, করা আর হচ্ছিল না। দেখো নিজে করতে গিয়ে হয়ে গেল ছেলের দেরি। তবে ছেলেকে ভেবেছিলাম স্নান করাবো না, দেখলাম আমার 12:30টার মধ্যে হয়ে গেল, তো আমি কিন্তু ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। কারণ স্নান না করালে, বাবা, স্নান না করালে আমার ছেলের আবার রাতে ঠিকঠাক ঘুম হয় না, ওই কারণে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর ওকে খাইয়ে দাইয়ে তুলতে গিয়ে ও আমাকে পুরো বমি করে একেবারে স্নান করিয়ে দিয়েছে। ওই যে এখন শুধু কপটা উঠছে না, তাই খেলেই না বমি করে দিচ্ছে। কি বাবা? হ্যাঁ, বমি করে দিচ্ছে। তো সেই কারণে আমি আবার জামা কাপড় ছাড়লাম। তারপরে ছেলে দেখেছো আমি কথা বলবো কি। তো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে মোটামুটি টুকিটাকি যা গোছানোর কাজ ছিল গোছালাম। আর ড্রেসিং টেবিলটা তোমাদের আজকে আর দেখাতে পারিনি, কালকে তোমাদের দেখাবো মেয়ে কীভাবে গুছিয়েছে। মাথাটায় শ্যাম্পু করে এসেছি, চুলটা এখন আঁচড়ে ছেড়ে দিলাম, কারণ চুল না হলে শোকানো হয় না। আর আমার চুলটা কিন্তু এখন অনেক বড় হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে কেটেছিলাম, মনে আছে, জয়ী দিদির মেয়ের জন্মদিনে গেছিলাম অনুষ্ঠানে, তোমাদের মনে আছে? ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম। তো তখন আমার মেয়ে আমাকে নিচের দিয়ে একটু চুল কেটে দিয়েছিল। তো 1 বছর প্রায় হয়ে গেল, চুলটা অনেক বড় হয়েছে। এখন আর কাটবো না, বাবানের অন্নপ্রাশনের আগে একটুখানি
কাটবো। আর আমার বড় চুল না সত্যি খুব ভালো লাগে আগাগোড়ায়। বিয়ের আগে তো মেয়ে যখন হয়নি, মানে মেয়ে হওয়া পর্যন্ত আমার অনেক বড় চুল ছিল, অনেক একদম কোমর ছাড়িয়ে চুল ছিল। তারপরে উঠতে উঠতে চুলে আর কিছু নেই, এখন তো একদম সামনে দিয়ে পুরো টাকই পড়ে গেছে। যাই হোক, দেখো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি। তো এটাই আজকে শুধু রান্না হচ্ছে, গরম গরম একদম তরকারি নামাবো আর খেতে বসে যাব। এখানে আজকে হেলথ সেন্টার থেকে যেই আমাকে ডিমটা দেয় ওটাও আজকে এখানে নিয়ে নিয়েছি একেবারে। তো ডিম দিয়ে একেবারে ঝোল রান্না করব। সয়াবিন কিন্তু আমাদের ঘরে আজকে অনেক দিন বাদে হচ্ছে, প্রায় কত মাস পর তার ঠিক নেই। আর এইভাবে কিন্তু সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে। সয়াবিনটা তোমাদের দাদা ভাই মনা কেউ খেতে চায় না বলে আমাদের ঘরে হয় না, তবে আজকে খুব ভালো হয়েছিল। চলো ভিডিওটা এই অবধিই থাক, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।